হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপ্তি পৃথিবী। আজ আমি আবার একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নেহা টিউশন ছিল, অনেক দেরি করে ফেলছে সে। তাড়াতাড়ি স্কুটিটা নিয়ে তাড়াহুড়ো করে সে বাড়ি থেকে প্রায় 10 কিলোমিটার দূরে টিউশনের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। হাতে সময় মাত্র 5 মিনিট, দেরি হয়ে গেলে আবার স্যার পড়া শুরু করে দেবেন, ফলে অনেক কিছু মিস করবে সে। এইসব সাত পাঁচ ভাবতে ভাবতেই নেহা তার স্কুটির অ্যাক্সিলেটর আরেকটু ঘুরিয়ে দেয়। তার স্কুটির স্পিড উঠে যায় প্রায় 70 কিলোমিটার। এত স্পিডে স্কুটি সামলাতে পারেনি নেহা। রাস্তার অপর পাশ থেকে আসা একটি বাইকের সাথে তার স্কুটি ধাক্কা মারে। প্রচুর চোট পায় নেহা। বাইক সওয়ার ছেলেটি নেহাকে নিয়ে দ্রুত কাছের অতুলচন্দ্র হসপিটালে যায়। প্রায় 7 দিন পর নেহা সুস্থ হয়ে ওঠে। এই 7 দিনেই সেই ছেলেটি নেহার অবস্থা দেখতে আসতো আর তার পরিবারের সাথে ক্ষমা চাইতো, কারণ তার জন্যই তাদের মেয়ের এমন অবস্থা। সে যাই হোক, এরপরই শুরু হলো নেহার জীবনের এক নতুন অধ্যায়। নতুন জীবন চলা তার জীবনে আবির্ভাব হলো এক নতুন অতিথির। সেই উদ্ধারকারী ছেলেটির প্রেমে পড়ে যায় নেহা। এরপর সেই ব্যস্ত নেহা, যে ছোটবেলায় তার বাবাকে কথা দিয়েছিল যে সে কোনোদিনও কারো সাথে সম্পর্কে জড়াবে না, সেও তার প্রেমের টানে অনেক ঘন্টা সেই ছেলেটির সাথে কাটিয়ে দিত। নেহার আবার রক্ষণশীল পরিবার। এইসব যদি তার পরিবারের কানে পৌঁছায়, তার আর রক্ষে নেই। তাই তাদের প্রেম চলে লুকিয়ে। প্রতি সপ্তাহে শনিবার আর বুধবার নেহার বিকেলে প্রায় 1 ঘন্টার মতো সময় হাতে থাকত। সেই সময়টুকুতেই পার্কে পাশাপাশি হাত ধরে হাঁটা, রাস্তার মোড়ের ফুচকার দোকানে ফুচকা খাওয়া, নানান গল্পগুজবে মুহূর্তে কেটে যেত 1 ঘন্টা। তাদের মন চাইতো পরস্পরকে একটু সময় দেওয়ার, কিন্তু হাতে সময় নেই। এভাবেই চলে যায় 6 মাস। একদিন নেহা আর সেই ছেলেটা রাস্তার মোড়ের সেই ফুচকার দোকানে ফুচকা খাওয়ার জন্য হাত ধরে যাচ্ছিল। নেহার মনে হলো পেছনে কারো পায়ের আওয়াজ। আওয়াজটা অনেকটা চেনা। সে পেছন ঘুরে দেখতেই আতঙ্কিত হয়ে গেল। পেছনে তার বাবা দাঁড়িয়ে। উপস্থিত লোকগুলোর সামনেই তার বাবা তাকে চড় মেরে দেয় আর সেই ছেলেটাকে শাসিয়ে দেয়। অসভ্য ছেলে কোথাকার, এইসব করার সাহস আসে কোথা থেকে? এরপর যদি তোমাকে এর সাথে দেখি, তাহলে তোমার কপালে শনি আছে। হাত ধরে টেনে নেহার বাবা তাকে বাড়িতে নিয়ে আসতে থাকে। আর উপস্থিত লোকগুলো কেউ কিছু বলল না। সবাই ফেলফেল করে তাকিয়ে রইল। অনেকেই আবার বলল, এই তো আজকালকার ছেলে মেয়ের নমুনা, বাপের খাবে আর ফষ্টি নষ্টি করবে। লজ্জায় নেহা মাথা নিচু করেছিল। এরপর নেহার স্থান হয় ঘরের 4 দেওয়াল। টিউশন, স্কুল, বন্ধুদের সাথে দেখা করা সব বন্ধ। এমনকি নেহার মোবাইলটাও তার কাছে নেই। সে অনিককে, মানে সেই ছেলেটার নাম অনিক, ফোন করতে চায়, তার সাথে কথা বলতে চায়, কিন্তু উপায় নেই। হয়তো অনেক খারাপ পেয়েছে সে, কিন্তু কিভাবে সে তাকে সান্ত্বনা দিবে তারও কোনো উপায় নেই। পরের দিন সকালে নেহার কানে এলো তার বাবা বলছেন, ঠিক আছে, তাহলে ওই কথাই রইল, তবে ছেলের কিন্তু সরকারি চাকরি লাগবেই। এরপর ঘটক মশাইয়ের কণ্ঠস্বর, ছেলে সরকারি চাকরি তো করেই, তার সাথে ফ্ল্যাট আছে, বাংলো আছে, 2টি 4 চাকা গাড়ি আছে। পরশু ছেলেকে নিয়ে আসছি। নেহার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। মুহূর্তের মধ্যে তার কলেজের অধ্যাপক হওয়ার স্বপ্নটা ভেঙে যায়। সে পড়তে চায়, সে জীবনে কিছু করতে চায়, কিন্তু সাধারণ একটা ঘটনা নিয়ে তার বাবা এত মাথা ঘামাচ্ছে কেন? সে তার জীবনটাকে নিজের মতো গড়তে চায়, কিন্তু তার বাবার রাগের কাছে সবই যে বন্যার জলে ভেসে যাওয়া শোলার পাতার সমান। সারাটা দিন সে কেঁদেছিল। তার মা সব বুঝেও
নেহার বাবাকে কিছু বলার সাহস পায় না, কারণ তার বাবা অনেক রাগী। নেহার মায়ের সান্ত্বনা নেহার কাছে উষ্ণ মরুভূমিতে এক ফোঁটা জলের মতনই মনে হচ্ছিল। কি আর করবে সে? তার মাও যে নিরুপায়। তার মা মেয়ের ভবিষ্যৎ এভাবে শেষ হতে দেখে কোনো মতে চোখের জল ঢেকে রান্নাঘরে চলে যায়। এরপর নেহার বিয়ের দিন ঠিক হয়ে যায়। কি আর করবে সে? কিছুই যে তার হাতে নেই। নেই প্রতিবাদ করার ন্যূনতম অধিকারটুকুও। যে মেয়ে পড়াশোনায় এত ভালো, যে মেয়ে সবসময় বাবার কথা মেনে চলতো, যে মেয়ে দেখতে এত সুন্দর, যে মেয়েকে নিয়ে একসময় গর্ব করতো বাবা, সেই মেয়ের সামান্য একটা ভুলেই এত বড় পদক্ষেপ গ্রহণ করছে বাবা। সত্যি, মেয়েদের কি কোনো স্বাধীনতা নেই? প্রতিবাদ করার কোনো রাস্তা নেই? 7-5 ভাবতে ভাবতেই নিজের উপর তার অনেক রাগ হয়। আবার অনেক কী পরিস্থিতিতে আছে সে কথা ভেবে সে আতঙ্কিত হয়। না জানি কতবার সে ফোন করেছে তাকে, কিন্তু তার মোবাইল তো বাবার কাছে সুইচ অফ হয়ে আছে। এরপর মহা ধুমধামে নেহার বিয়ে হয়ে যায়। ছেলে একজন সরকারি চাকুরিজীবী, মাস গেলে হাতে মোটা অঙ্কের টাকা পায়। শ্বশুরবাড়িতে কয়েকটা দিন মোটামুটি কাটল নেহার। হ্যাঁ, এবার সে তার মোবাইল হাতে পেয়েছে। সে অনিককে ফোন করে, কিন্তু অনিকের ফোন বন্ধ। অনিকের বন্ধুদের নেহা ফোন করে। তারা সবাই নেহাকে একই কথা বলে, কাজটা তুই ভালো করলি না রে। তোর আগে থেকেই যখন সব কিছু ঠিক ছিল, তাহলে অনিকের সাথে টাইম পাস করলি কেন? বলেই সবাই নেহার কোনো কথা না শুনেই ফোন কেটে দেয়। নেহা কিছুতেই তাদের বোঝাতে পারল না যে যা হয়েছে তার অমতেই হয়েছে। বাধ্য হয়ে সে আজ তার পরিবারের কথা মেনে নিয়েছে। এর কিছুদিন পর শুরু হয় সেই চাকুরিজীবী স্বামীর কুকীর্তি। প্রতিদিন বাড়িতে নেহার সামনে কয়েকজন বন্ধু মিলে মদ্যপান করে তার স্বামী। স্বামীর বন্ধুরা নেহাকে নিয়ে বাজে ইঙ্গিত করলেও তার স্বামী বিন্দুমাত্র প্রতিবাদ না করে হেসে উড়িয়ে দিয়েছিল। দিনের পর দিন এই কুকীর্তি বেড়েই চলছিল। এমনকি তার মাতাল স্বামীর সামনেই তার বন্ধুরা নেহাকে টাচ করতে শুরু করে দেয়। পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অনিকের সাথে থাকার সময় কিভাবে মুহূর্তে 1 ঘন্টা কেটে যেত বুঝতেও পারত না সে। কিন্তু এখানে তার প্রতিটা মিনিট এক যুগের মতো মনে হতে লাগলো। নেহা তার মাকে ফোন করে সব কিছু জানায়, কিন্তু তার মা বাবাকে কিছুই বলেনি, কারণ তার বাবার স্ট্রোকের সমস্যা রয়েছে। উত্তেজনা এলেই তার বাবা স্ট্রোক করে। মেয়ের এরকম পরিস্থিতি শুনলে নেহাত কিছু একটা হয়ে যাবে, এই ভয়ে মা কিছুই জানায়নি নেহার বাবাকে। এরপর নেহার উপর অত্যাচারের সীমা অনেকটাই বেড়ে যায়। তার সেই চাকুরিজীবী মাতাল স্বামী প্রতিদিন বাইরে থেকে এসে নেহার উপর চড়াও হতে শুরু করে। এমনকি ঘুমন্ত নেহার উপরে জ্বলন্ত সিগারেট ধরতেও ছাড়েনি সেই অত্যাচারী স্বামী। নেহার প্রতিবাদ করার শক্তিটুকুও হারিয়ে গেছে। সেই সুন্দর চাঁদের মতো মুখ আর নেই নেহার। বিয়ের মাত্র 15 দিনেই তার উজ্জ্বল বদনে সিগারেটের দাগ আর শরীরের আঘাতে চিহ্ন প্রবল হয়ে ওঠে। কিন্তু সহ্যেরও একটা সীমা থাকে। সেই সীমা পার হলেই মানুষ ভুল কিছু করে বসে। মানুষ তো আর পাষাণ নয়। সে বর্ষার প্রবল জলের প্রকোপ, গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহ আর শীতের কনকনে ঠান্ডা একসাথে সইবে। অনেক দিন ধরে জল জমিয়ে কালো হয়ে ওঠা মেঘটাও একসময় কঠোর গর্জনে বৃষ্টি হয়ে নেমে আসে। একদিন অনেক রাতে বাড়ি ফেরার পর নেহার স্বামী আবিষ্কার করে যে নেহাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপর অবশেষে তাকে খুঁজে পাওয়া গেল স্টোর রুমে। জীবিত নয়, মৃত। গলায় দড়ি লাগিয়ে ঝুলছে নেহার দেহ। মুখে একটা তৃপ্তির হাসি, যেন অনেক ঝামেলা থেকে একসাথে মুক্তি পেয়েছে সে। এরপর বেলা বাড়ার সাথে সাথে যথারীতি পুলিশ আসে, লোকজন আসে। বেলা শেষে যে যার মতো বাড়ি ফিরে যায়। নেহার ভাগ্য এতটাই খারাপ যে তার লেখা সুইসাইড নোটটাও কেউ দেখতে পেল না। সেখানে লেখা ছিল, আমিও সবার মতো আমার জীবনকে গড়ে তুলতে চেয়েছিলাম, আমিও সবার মতো বাঁচতে চেয়েছিলাম,
এই খোলা আকাশে ডানা মেলে প্রজাপতির মতো উড়তে চেয়েছিলাম, কিন্তু বাজ পাখি এসে যে সেই প্রজাপতিকে সর্বশেষ করবে সে ব্যাপারে আমি অবগত ছিলাম না। ভেবেছিলাম নিজের পছন্দের মানুষের সাথে হাত মিলিয়ে এই জীবনযুদ্ধে তাল মিলাবো, কিন্তু তা আর পূর্ণ হলো না। তোমার কোনো দোষ নেই বাবা, তুমি আমার ভালোই চেয়েছিলে, কিন্তু সেই ভালো চাওয়াটা হয়তো একটু বেশি হয়ে গেছে। মাকেও তুমি অনেক কথা শোনাও, এরকম করো না বাবা। আমরা মেয়ে হলে কি হবে, আমাদেরও তো মন আছে। আমরাও তো চাই নিজের জীবনের গল্পটাকে একটু নিজের মতো করে লিখতে। হ্যাঁ, আমিও আমার মতো করে গল্প লিখতে বসেছিলাম, কিন্তু মাঝপথে ঝড় এসে সেই অর্ধেক লেখা গল্পটার পৃষ্ঠা ঝড়ের হাওয়ায় উড়ে গেল। চাইলেই কিন্তু সেই গল্পটি আবার লেখা যেত, কিন্তু কি আর করা যাবে বলো। আমার কাছে গল্প লেখার ইচ্ছা থাকলেও খাতা আর কালিজে সবই উড়ে গেছে। ভালো থেকো, আর নিজের ও মায়ের যত্ন নিও। সেই সুইসাইড নোটটাও কারো হাতে না এসে হাওয়ায় উড়িয়ে যায়। আর এদিকে নেহার মারা যাওয়ার 1 সপ্তাহের মধ্যেই তার স্বামী আরেকটি বিয়ে করে নেয়। কেউই নেহার ন্যায্য বিচারের দাবি জানায়নি, এমনকি নেহার সেই রাগী বাবাও না, কারণ ছেলে অনেক বড় সরকারি চাকরি করে, তার বিরুদ্ধে কথা বলাটা ঠিক হবে না। এমনকি যে মেয়েটাকে সে নতুন বিয়ে করে এনেছে তার বাবাও একদম আনন্দিত, কারণ তার মেয়ে সরকারি চাকরিজীবী ছেলের স্ত্রী। কিন্তু সে হয়তো জানে না যে এই ভদ্র পোশাকের পেছনে লুকিয়ে রয়েছে এক অসুরের মূর্তি। নমস্কার।